বিভিন্ন সময় কমিশন বিভিন্ন তথ্য জমা দিচ্ছে, যার জন্য কমিশনের দেওয়া তথ্য, বোর্ডের জমা দেওয়া তথ্য কোনো মিল নেই, এবং যার জন্যই একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, সুপ্রিম কোর্ট সিদ্ধান্তে আসতে পারছে না। এরকম ধরনের কিছু গসিপ বা মিডিয়ার কিছু ভুল খবর জনমানসের মধ্যে একটা বিশালভাবে প্রচার হচ্ছে। তো আমার মনে হয় যে সঠিক তথ্যগুলো আমাদের পরিবেশন করাটা খুব জরুরি। স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড, মধ্যশিক্ষা পর্ষদ, তারা যে সাবমিশনটা জমা দিয়েছে, অর্থাৎ লিখিত সাবমিশন, তার মধ্যে তথ্যগত কোনো গরমিল নেই। 13,056 বলছে কমিশন টোটাল রিকমেন্ড করেছে। কিভাবে আমি ভেঙে ভেঙে বলে দিই। 11,425 যেটা হলো লিগাল রেকমেন্ডেশন ইস্যু বা ফাইনাল রেকমেন্ডেশন ইস্যু, এই 11,425-এর সঙ্গে আপনারা যোগ করবেন 185 র্যাঙ্ক জাম্পিং, বা যাকে আমরা বলতে পারি আউট অফ প্যানেল। তাহলে সংখ্যাটা কত হলো? তাহলে 11,425 আর 185 হলো 11,610। এর সঙ্গে আপনারা যোগ করবেন 95 কোর্ট কেস, 95টি কোর্ট কেস আছে নবম দশমে, আর তার সঙ্গে যোগ করবেন 1351 নন জয়নিং। দেখুন তো ফিগারটা আসছে 13,056। তাহলে কত বললাম? 11,425 প্লাস 95 প্লাস 185 প্লাস 1351, টোটাল সংখ্যাটা হলো 13,056। এবার এর সঙ্গে যুক্ত হবে আবার প্লাস 13, সেটা আলাদা আলাদা নয়, এটাও নন জয়নিং, কিন্তু এরা রিকমেন্ডেশন পেয়েছিল একেবারেই শেষে, যার জন্য এরা কিন্তু কেউ জয়েন করতে পারেনি। টোটাল সংখ্যাটা হয় 13,069, কিন্তু কমিশন এই 13 জনকে বাদ দিয়ে প্রথমে যেহেতু ফিগারটা এসেছিল 13,056, ঠিক একই রকম ভাবে বোর্ড কিন্তু সেই তথ্যটা দিয়ে বলছে, দেখুন 13,056 আর 13,056, তাহলে 11,425 ফাইনাল বা লিগাল রিকমেন্ডেশন, 95 কোর্ট কেস, 185 র্যাঙ্ক জাম্পিং, আর 1351 হচ্ছে নন জয়নিং। তাহলে ফিগারটা কিন্তু ঠিক মিলে যাচ্ছে 13,056। ঠিক একই রকম ভাবে আমি 11-12 বিষয়টা আপনাদের একটু বুঝিয়ে বলি। জমা দিয়েছে, বোর্ডের স্লিপে জমা দিয়েছে বোর্ড 5,757। তথ্যটা আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখবেন আপনারা যাদের কাছে আছে দেখতে পাবেন, কারণ এখানে হয়তো উল্টে দেখাচ্ছে। 5,757, এটা আমাদের ভেঙে বলে দিই। এই 5,757 কিভাবে আসছে? ফাইনাল রেকমেন্ডেশন হচ্ছে বা লিগাল রেকমেন্ডেশন হচ্ছে 5,557, তার সঙ্গে আপনারা যোগ করবেন 38 র্যাঙ্ক জাম্পিং, 38 র্যাঙ্ক জাম্পিং, তার সঙ্গে যোগ করবেন 158 নন জয়নিং, তার সঙ্গে যোগ করবেন 4 জন কোর্ট কেস, সংখ্যাটা হচ্ছে 5,757, 5,757। তাহলে বোর্ড এবং কমিশন এই দুজনের জমা দেওয়া তথ্য, তার মধ্যে কিন্তু কোনো তথ্যগত গরমিল নেই। এই বিষয়গুলো কেউ ডিটেলস বুঝতে না পেরে এক এক সময় এক একজন বিভ্রান্তিকর মন্তব্য করছে, এবং সেগুলো যতই ফেসবুকে বা ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ছে, ততই কিন্তু আমাদের নিয়ে বিভ্রান্ত হচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন যে কমিশন, মানে অনেক মিডিয়ার মাধ্যমেও খবর, যে কমিশন এতদিন ধরে কোনো তথ্য জমা না দিয়ে আর শেষ বেলায় এসে তথ্য জমা দিচ্ছে। হ্যাঁ, একেবারে শেষে এসে তথ্য জমা দিচ্ছে, এতদিন দেওয়ার সুযোগ পায়নি। ব্যাপারটা সেরকম নয়। চেয়ারম্যান স্যারের সাথে আমার কথাও হয়েছে, এখানে পরিষ্কার বক্তব্য যে নোটস অফ আর্গুমেন্টের অর্থই হলো এটাই, যে মানে কমিশনের এগেনস্টে বা কমিশনের বিরুদ্ধে যে প্রশ্নগুলো তোলা হয়েছে সেগুলো তিনি জানবেন এবং শুনবেন এবং সেগুলো ডিফেন্ড করার চেষ্টা করবেন। শেষ দিন যেহেতু 3 মিনিট 28 সেকেন্ড কমিশন সুযোগ পেয়েছিল, তাই তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ডিফেন্ড করার সময় জমা দিয়েছেন। এবং তার মধ্যে শুধু দুটো পয়েন্ট আমি বলবো। আপনারা জানেন যে, যেমন ধরে একটা উদাহরণ দিই, যে আমাদের রেসপন্ডেন্ট বিরোধী পক্ষ তারা একটা কেসের রেফারেন্স দিয়েছে, যে দেখুন তানভীর সরওয়াল কেস। এই যে তানভীর সরওয়াল কেসের যে রেফারেন্স দিয়েছেন আমাদের বিরোধী পক্ষ, সেটা তো কমিশনকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তিনি সময়টা পাবেন কখন? আগে কি করে এই সাবমিশনটা দেবেন? এটা একটা সিম্পল লজিক। তো দেখুন তানভীর সরওয়াল কেসে যেমন উদাহরণ দিয়েছেন, তার এগেনস্টে কমিশন বলছে যে প্রথম পয়েন্টে রেখেছে যে মাইক্রোসিম লাগানো হয়েছিল,
আমাদের ক্ষেত্রে তা হয়নি। দ্বিতীয়ত, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমাদের ক্ষেত্রে ওটা 2016 সেলেস্ট্রিতে সেগুলো ঘটেনি। থার্ড বলছে দেশব্যাপী নেটওয়ার্কের সঙ্গে একটা গ্যাং যুক্ত ছিল তানভীর সরওয়াল কেছে, আমাদের ক্ষেত্রে সেরকম ধরনের কোনো কিছুই ঘটেনি। তাই এগুলো তো কমিশনকে ডিফেন্ড করতে হবে। এবং আরো একটা বক্তব্য এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে বিকাশবাবু বা ফিরদাস শামীমরা তারা কিন্তু কলকাতা হাইকোর্টে কোনো প্রশ্ন করেনি, যেহেতু সুপ্রিম কোর্টের লাস্ট মুহূর্তে প্রশ্ন করেছে, তাই সেগুলোকে যথোপযুক্ত তথ্য এবং প্রমাণ দিয়ে কমিশনকে শেষে জমা করতেই হতো। তাই বিভ্রান্তকর খবর আগে দেয়নি, কেন দেয়নি, পরে কেন দিল, এই লজিকগুলো আগে যদি আমরা নিজেরা না ক্লিয়ার করতে পারি, তাহলে কিন্তু সাধারণ জনগণকে বোঝানোর দায় অবশ্যই আমাদের নয়। কিন্তু যেহেতু আমাদের চাকরির সঙ্গে আমাদের একটা সম্মান জড়িত এবং নানা রকম প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়, এবং সেগুলো মনে হয় আমাদের ডিফেন্ড করাটা দরকার।